হেলিকোব্যাক্টার পাইলোরি এবং আমি পড়াবো হলো ক্যাম্পাইলোব্যাক্টার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে পড়াগুলো আমরা একটু দেখি কার কেমন মনে আছে। সাদিয়া সুপ্তি, শুনতে পাচ্ছ তো সবাই না আমাকে? ঠিক আছে, সাদিয়া সুপ্তি তুমি আনমিউট করো আমাকে একটু। তুমি তোমরা কি কি পড়ছি? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি না? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি একটা নাম কি? ব্যাসিলাইটা আরেকটা কি ব্যাসিলাই বলে? একটা নাম আছে, হ্যাঁ। তোমার হলো যে এই যে তোমার এমসিকিউ তে কিন্তু থাকে, ঠিক আছে? আদার্স নেম অফ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি কেউ বলতে পারো? হ্যানসেন ব্যাসিলাই, হ্যানসেন ব্যাসিলাই, হ্যাঁ। আর লেপ্রোসির আরেকটা নাম হলো হ্যানসেনস ডিজিজ, ঠিক আছে? এটা কিন্তু এর মধ্যে থাকে, কিন্তু এই মধ্যে কিন্তু থাকে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, সাকিব বলো তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলেট লেপ্রোসি আর লেপ্রোমেটাস লেপ্রোসির মধ্যে ডিফারেন্স বলো তো। ম্যাম লেপ্রোমেটাস লেপ্রোসি হচ্ছে মাল্টিব্যাসিলাই, আর যেটা টিউবারকুলেট লেপ্রোসি সেটাতে ম্যাম ফিউ ব্যাসিলাই থাকে। আর হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি এটা ম্যাম মোর সিভিয়ার, আর টিউবারকুলেট লেপ্রোসি এটা হচ্ছে লেস সিভিয়ার। আর ম্যাম লেপ্রোমেটাস লেপ্রোসি এটা ম্যাম খুব তাড়াতাড়ি ট্রান্সমিট করতে পারে, আর যেটা টিউবারকুলেট লেপ্রোসি সেটা ম্যাম ধীরে ধীরে ট্রান্সমিট করে। আর হচ্ছে ম্যাম লেপ্রোটিন টেস্ট, যেটা স্কিন লেপ্রোটিন টেস্ট, এটা ম্যাম লেপ্রোমেটাস লেপ্রোসিতে নেগেটিভ হবে, আর টিউবারকুলেট টেস্টে টিউবারকুলার লেপ্রোসিতে এটা ম্যাম পজিটিভ হবে। আর সিএমআই কি হয়? সেল মিডিয়েটেড ম্যাম সিএমআই হচ্ছে ম্যাম টিউবারকুলেট লেপ্রোসিতে ইনটেক থাকে, আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে ম্যাম এটা 0 হয়। হ্যাঁ, গুড। আচ্ছা আমাকে যে সুইট, হ্যাঁ সুইট, যে তুমি বলো আমাকে লেপ্রোমিন টেস্টটা একটু বলো তো কিভাবে করি আমরা, ইন্টারপ্রিটেশন কি, এটা কি পারপাজে আমরা করি? আনমিউট করো, হ্যাঁ। ম্যাডাম আমি পড়াটা রিভিশন দিতে পারি না, আমার অর্ধেক লেখা আছে, আমি দেখে দেখে অতবার বলতে পারবো না। ইয়া করার জন্য কালকে রিভিশন দিতে পারি। কালকে খুব বেশি তো পড়াইনি, অল্প অল্পই তো। লেপ্রোসিতে ছোট ছোট চ্যাপ্টার, তাই না? ক্লাসের পড়া ক্লাসের সাথে সাথে না পড়ে নিলে কিন্তু পরে কিন্তু এই জিনিস বুঝবাও না, এবং এটা তোমার মনেও থাকবে না পড়লে, হ্যাঁ। আর আমার ক্লাসে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? না পড়ে আসা যাবে না। আচ্ছা অন্য আরেকজন বলো, যে পারে সে বলো। ফারিহা ফেরদৌস। লেপ্রোমিন টেস্ট হচ্ছে পেরিফেরাল নার্ভগুলোর দেখার জন্য, মানে সিএমআই মানে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা দেখার জন্য আর কি পড়ি। লেপ্রোমেটাসে থাকে আর থাকে না একদমই, কারণ হচ্ছে নার্ভগুলো আর কি ওই জায়গাটা আর কি সেন্সেশন লুজ করে ফেলে, আর ইয়াতে থাকে ম্যাম টিউবারকুলারে থাকে, সরি আমি তোমার লেপ্রোমিন টেস্টের প্রসিডিউরটা জানতে চাইছি, হ্যাঁ প্রসিডিউরটা তুমি বলো কিভাবে টেস্ট করে। এটা তো সহজ জিনিস, তুমি আমরা টিউবারকুলোসিস যেমন করলাম হলো তোমার হলো কি বলে স্কিন টেস্ট, মন্টেক্স টেস্ট, হ্যাঁ টিউবারকুলিন টেস্ট, ওদের একই রকম। ম্যাম প্রথমে স্মিয়ার নেই স্কিন থেকে অথবা হচ্ছে নেজাল মিউকোসা থেকে। লেপ্রোমিন টেস্টটা বলছি, নাকি স্মিয়ার নেয়? লেপ্রোমিন টেস্টটা প্রসিডিউর ইন্টারডার্মালি করা হয়, ফোরআর্মে করা, তাই না? কিভাবে এটা করা হয়? What is the procedure of লেপ্রোমিন টেস্ট? রাজ প্রসন্ন, please tell. Leptomin test. Ma'am, it is given intradermally in the forearm, and leptomin protein is
injected intradermally, and it is seen if the diameter is 10 mm or more. So এটা কি আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি? no, it is used for prognostic purpose. ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কার কাছে যাব? মুকেশ বললো মাইক্রোপ্লাজমার একটু ক্রাইটেরিয়া গুলো একটু বলো তো, সাদিয়া সুপ্তি। জি ম্যাম, মাইকোপ্লাজমা ক্রাইটেরিয়া, মাইকোপ্লাজমা আমরা কালকে মাইক্রোপ্লাজমা পড়ছি না? মাইক্রোপ্লাজমা কেমন ব্যাকটেরিয়াটা? এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, তাই না? ম্যাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যে ক্রাইটেরিয়াটা, মাইকোপ্লাজমা কালকে আমরা কি পড়ছি? ও মাইকোপ্লাজমা, ঠিক ম্যাম। জি ম্যাম। হ্যাঁ ম্যাম সেল ওয়াললেস, ইট ইজ সেল ওয়াললেস। আর কি আছে? তারপরে প্রোটোপ্লাস্ট ফর্ম, স্ফেরোপ্লাস্ট ফর্ম, এল ফর্মে থাকে। এ তো প্রোটোপ্লাস্ট স্পোরোপ্লাস্ট ফর্মে তো থাকে না, এ তো সেল ওয়াললেস ব্যাকটেরিয়া। প্রোটোপ্লাস্ট ফর্ম কখন? প্রোটোপ্লাস্ট ফর্ম কোনটা বলো তো? ওটা তো আমি তোমাদেরকে বললাম যে সেল ওয়াললেস ব্যাকটেরিয়া আর কি আছে, তাই না? সেল ওয়াললেস যেমন তোমার যখন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো যখন সেল ওয়াল লস হয় তখন তাদেরকে বলে প্রোটোপ্লাস্ট, তাই না? সেল ওয়াললেস তারাও প্রোটোপ্লাস্ট ফর্ম যেটা সেটাও সেল ওয়াললেস। আমি তোমাদেরকে জাস্ট এটা বললাম যে আরো অন্য যেগুলো সেল ওয়াললেস ব্যাকটেরিয়া আছে সেগুলো বলো। হ্যাঁ, তো সেটা হলো তোমার প্রোটোপ্লাস্ট। আর মাইক্রোপ্লাজমা তো সেল ওয়াললেস, এটা তো জানোই। আর তারপরে ম্যাম এটা স্মলেস্ট ব্যাকটেরিয়া। হ্যাঁ, তারপরে এটা অব্লিগেট অ্যানারোব এটা অব্লিগেট অ্যারো ক্যান বি গ্রাম স্টেন্ড করা যায় না। তারপর স্পেশাল কোলেস্টেরল ইন দ্য সেল মেমব্রেন। তুমি তো অ্যানারোব বলছো, অ্যানারোব ব্যাকটেরিয়া কাকে বলে বলো তো? অ্যানারোবিক ব্যাকটেরিয়া কখন আমরা অ্যানারোবিক বলবো? অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উদাহরণ বলো তো কয়েকটা। ক্লাস করছো তো তোমরা, স্যার ক্লাস নিচ্ছে তো এটা। এগুলো উল্টো পাল্টা বলা যাবে না তো। অ্যানারোবিক ব্যাকটেরিয়া কখন? অ্যানারোবিক ব্যাকটেরিয়া কাকে বলে? এক্সাম্পল দাও। সেলের বাইরেও যখন গ্রো করতে পারে। সেলের বাইরে তো ওটা তো আলাদা জিনিস। অ্যানারোবিক কন্ডিশন বোঝো না? অ্যানারোবিক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানারোবিক? ম্যাম ইট ক্যান লিভ উইদাউট অক্সিজেন, রেপ্লিকেট উইদাউট। তাহলে সেই ব্যাকটেরিয়া গুলো কি? What is the examples? What are the examples? Anaerobic bacteria? মনে নাই। Can anyone answer? Clostridium species গুলা ম্যাম। Ma'am, actinomyces. তাহলে ওটা anaerobic না, এটা মাইক্রো অ্যারোফিল। তো আমাদের যে এই যে ক্লস্ট্রিডিয়াম স্পিসিস যেগুলো আছে, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এগুলো হচ্ছে আমাদের এই ক্লস্ট্রিডিয়াম স্পিসিস গুলোকে আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলি, তাই না? ক্লস্ট্রিডিয়াম, এই টিটানি, ক্লস্ট্রিডিয়াম ওয়েলচাই, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই যে আমাদের স্পিসিস গুলো, এগুলো হচ্ছে অ্যানারোবিক। ক্লস্ট্রিডিয়াম টিটেনাস করে, ঠিক আছে? তো বলা যাবে না তো। আর ওই যে কি সুপ্তি, তাহলে কি বলতেছিলা ক্রাইটেরিয়া কি আছে বোঝা গেছে? তাহলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কাদেরকে বলে? জি ম্যাম। আচ্ছা, আর বাকি ক্রাইটেরিয়া আর অন্য কি ক্রাইটেরিয়া আছে একটা বলে যায়। যেহেতু সেল ওয়াল নাই তাহলে তো গ্রাম স্টেন তো করাই যাবে না। হ্যাঁ, তো এটা হলো যে আর স্পেশাল আর কি ক্রাইটেরিয়া আছে এদেরকে আমরা স্পেশাল কোলেস্টেরল সেল মেমব্রেন। তারপরে ইট ক্যান বি অ্যান্টিজেনিক্যালি আর্টিফিশিয়ালি গ্রোন ইন দ্য ল্যাবরেটরি, কালচার করে ম্যাম। তারপরে ইট স্লো গ্রোথ, ইট টেকস অ্যাবাউট 1 week। আর ক্যারেক্টারিস্টিক ফ্রাইড এগ লাইক কলোনি দেখা যায়। কলোনি হয়, ঠিক আছে। কি ডিজিজ করে মাইকোপ্লাজমা? মাইকোপ্লাজমা
এখানে একটা কল একটা রিসিভ নিউমোনিয়া করে। করে, মাইকোপ্লাজমা নিউমোনিয়া করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে এখন আর কে আছে? সবাই তো ক্যামেরা অফ করে রাখছে, এখন তো পার্টিসিপেন্টও কমে গেছে। ওকে, ফারিহা তাসনিম, আচ্ছা ক্লামাইডিয়ার একটু আমাকে স্পেসিস গুলো বলো তো, ক্লাসিফিকেশনটা কি কি ইয়ে আছে এবং ডিজিজ গুলো বলবে। হ্যাঁ, ম্যাম ক্লামাইডিয়া হচ্ছে 3টা স্পিসিস হচ্ছে, ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, একটু জোরে বলো। ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্লামাইডিয়া নিউমোনিয়া আর ক্লামাইডিয়া সিটাকি। ক্লামিডিয়া ট্র্যাকোমাটিস কি কি ডিজিজ করে? ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস মেইনলি হচ্ছে এসটিডি করবে, তারপর ইনফ্লামেশন ইন দি আই, তারপরে হচ্ছে রেইটার সিনড্রোম, আর আর হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম। হ্যাঁ, তো এদের হচ্ছে যে টাইপ আছে 15 টাইপস। হ্যাঁ, ওই টাইপস গুলো একটু ভালো করে একটু বলে দিবা, টাইপস অনুযায়ী যে এ বি সি কি করে, ডি থেকে কে গ্রুপ আছে, তারপরে আবার L1 L2 L3 এগুলো কি কি ডিজিজ করে। হ্যাঁ, এইভাবে করে একটু বলো তাহলে। আচ্ছা, আর মাইকোপ্লাজমা সরি ক্লামাইডিয়া নিউমোনি কি করে? ক্লামাইডিয়া নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া, সেটা কি? আর সিটাকিও হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ, ঠিক আছে। মোড অফ ট্রান্সমিশনটা জানা যাবে। ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস কিন্তু ডিফারেন্ট রুটে ট্রান্সমিশন হতে পারে, তাই না? ডিফারেন্ট রুট মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়? ম্যাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে, এরপরে হচ্ছে আই টু ফিঙ্গার টু আই এর মাধ্যমে হবে, আর হচ্ছে পেরিনেটাল ট্রান্সমিশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, পেরিনেটাল ট্রান্সমিশন হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা তাহলে আজকে চ্যাপ্টারে যাই। আমরা আজকে পড়বো হেলিকোব্যাক্টার। হ্যাঁ, তোমাদের এই যে কার্ড তো মোটামুটি শেষ, এখানে এই যে আমরা হেলিকোব্যাক্টার এবং ক্যাম্পাইলোব্যাক্টার আজকে পড়বো। আর ওই যে নাম্বার 15 যেটা আইটেম আছে সেখানে কি কি আছে? আমরা রিকেটশিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা পড়ে ফেলছি, তাই না? আর নকার্ডিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিস এগুলো সাধারণত ধরা হয় না। নকার্ডিয়া আর অ্যাক্টিনোমাইসিটিস নামগুলো একটু জেনে, এটা শুধু ডিজিজ কি করে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? নকার্ডিয়া, অ্যাক্টিনোমাইসিটিস সাধারণত আসে না, ধরেও না। তারপরে যেহেতু এগুলো অর্গানিজম আমাদের জানতে হবে। হ্যাঁ, নকার্ডিয়া এন্ড অ্যাক্টিনোমাইসিটিস জাস্ট নাম একটু তোমরা দেখে নিবা, স্পেসিস এন্ড কি কি ডিজিজ করে। হ্যাঁ, এত বেশি ইম্পর্টেন্ট না এটা। এখন আমরা আচ্ছা ইম্পর্টেন্ট যেটা যে হেলিকোব্যাক্টার পাইলোরি এন্ড ক্যাম্পাইলোব্যাক্টার যেটা নিই। তো হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা এটা আমাদের কি একটা গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, এবং এটা গ্রাম নেগেটিভ ডটস, কিন্তু এটা শেপটা কিরকম লাগে দেখতে? কার্ভড, একটু কার্ভড রড যেহেতু, কিন্তু একটু বাঁকানো কার্ভ। আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসও কিন্তু এরকম ছিল, কিন্তু কার্ভড ব্যাসিলাই গুলো, কার্ভড ব্যাসিলাই, ঠিক আছে? একদম স্ট্রেইট ব্যাসিলাই না, এগুলো একটু কার্ভ। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরিও হলো কার্ভড একটু ব্যাসিলাই, এটা কার্ভ। এবং এটা কি? এটা হলো আমাদের, এটা হলো কি মাইক্রো অ্যারোফিলিক এনভায়রনমেন্টে এটা গ্রো করে, তাই না? মাইক্রো অ্যারোফিলিক মিন্স কি? যাতে অক্সিজেন রিকোয়ারমেন্টটা কম লাগে। হ্যাঁ, অ্যাবাউট 5% অক্সিজেন তারা গ্রো করতে পারে। বেশি অক্সিজেন এদের লাগে না, অক্সিজেন ডিমান্ডটা কম, অক্সিজেন কনসেন্ট্রেশনটা কম লাগে, লেস অক্সিজেন কনসেন্ট্রেশন।
এবং এদের আর কি ক্রাইটেরিয়া আছে, এরা হলো ইউরিয়াস পজিটিভ, ঠিক আছে, ইউরিয়াস পজিটিভ। তাহলে আমাদের এবং কি করে এরা, এই আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা, সেটা কি মাইক্রোঅ্যারোফিলিক কন্ডিশনে, এবং এটা কি ইউরিয়াস পজিটিভ, এবং আর কি কি ক্রাইটেরিয়া আছে, এটা হলো আমরা কি এটা মোড অফ ট্রান্সমিশনটা কি বাই ইনজেকশনের মাধ্যমে এটা ছড়ায় আর কি, যার কারণে কি মানে ইনজেকশন তো সলো করলে যেটা আর কি, যার কারণে এটা কি হয় যে কোনো ফ্যামিলিতে এটাতে ক্লাস্টার হিসেবে পাওয়া যায়, ইন ফ্যামিলিতে এটা ক্লাস্টার হিসেবে দেখা যায়, কারণ দেখা যায় যে একই গ্লাস শেয়ার করে, হ্যাঁ এরকম, এবং যার কারণে, এবং এটা কি হয় ওই আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলো, এই ডেভেলপিং কান্ট্রিতে এগুলো বেশি হয়, এই এইচ পাইলোরি ইনফেকশনটা, ঠিক আছে, যার কারণে দেখা যায় যে এইচ পাইলোরিতে আমাদের যেগুলো ডিজিজ করে, যেমন কি কি ডিজিজ করে, গ্যাস্ট্রাইটিস করে, তারপরে পেপটিক আলসার ডিজিজ করে, আর কি করে গ্যাস্ট্রিক কার্সিনোমা। তো এই কার্সিনোমার রেটটা দেখা যায় যে আমাদের দেশেই বেশি, মানে আমাদের যেগুলো ডেভেলপিং কান্ট্রি, যেগুলো এই ডেভেলপিং কান্ট্রি গুলোতে এই এইচ পাইলোরি ইনফেকশনও বেশি, কার্সিনোমার রেটটাও আমাদের এদিকে বেশি। বুঝা গেছে? তাহলে আমরা প্রপার্টি কি কি, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর এর শেপটা কিরকম হয়, ব্যাসিলাই গুলো কার্ভড রড, হ্যাঁ একটু কার্ভড ব্যাসিলাই গুলো, and it is urease positive and it's grow in microaerophilic condition. তারপরে আর কি আছে, তাহলে আমরা কি করলাম, আর এটা মোড অফ ট্রান্সমিশনটা কি বাই ইনজেকশনের মাধ্যমে, এবং এটা ফ্যামিলিতে ক্লাস্টার হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, এখন আমরা আসি এর কি কি ডিজিজ করে। হ্যাঁ, ডিজিজ গুলো কি কি করে, এই ডিজিজ গুলো করে হলো আমাদের একটা কি গ্যাস্ট্রাইটিস করে, নাম্বার 2 হলো পেপটিক আলসার ডিজিজ করে, নাম্বার 3 এটা কার্সিনোমা করতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমা করে, আর নাম্বার 4 কি এটা একটা লিম্ফোমা করে, যেটার নাম হলো মল্ট বলে, MALT, মিকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা। হ্যাঁ, বুঝা গেছে? তো এই কয়েকটা ডিজিজ সে করতে পারে। এখন আমরা আসি এর হলো প্যাথোজেনেসিসে। হ্যাঁ, তো এর প্যাথোজেনেসিসটা কি আমি বলছি, যেটা ইনজেকশনের মাধ্যমে যায়, এবং এটা কি এর ন্যাচারাল হ্যাবিটেট কোথায়, এটা হলো যে স্টোমাকে গিয়ে থাকে। হ্যাঁ, they remain in the stomach, within the stomach. তো H pylori কি করে, within the stomach they release an enzyme, that is urease enzyme, and these enzyme which break down the urease enzyme কি করে, এটা break down the urea, and it produces, when breakdown, and the breakdown products are ammonia and carbon dioxide. These ammonia is কি ammonia কি, ammonia nature কি, ammonia is an alkaline type. So it's কি করে এটা, এই অ্যামোনিয়াটা তারপর কি করে, স্টোমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে সেটাকে কি নিউট্রালাইজ করে দেয়, স্টোমাকের পিএইচটাকে সে নিউট্রালাইজ করে দেয়, যার কারণে দেখা যায় যে ওই স্টোমাক এসিএল কোনো ফাংশনই করতে পারে না, যার কারণে ব্যাকটেরিয়াটা সেখান থেকে কি করে এসকেপ করে, এবং এখানে ব্যাকটেরিয়াটা সে মাল্টিপ্লাই করতে থাকে তখন, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দেন কি করে, এই যে মিকোজাল যে এপিথিলিয়াম এগুলোকে সে এই মানে আলসারেটেড করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, এইভাবে করে আমাদের পেপটিক আলসারটা হয়। তাহলে প্যাথোজেনেসিসটা কি হলো, এটা আমরা যখন ইনজেকশনের মাধ্যমে এইচ পাইলোরিটা এটা কোথায় থাকে, উইদিন দে রিমেইনস উইদিন দ্য স্টোমাক, উইদিন দ্য স্টোমাক দে কি করে, দেন দে রিলিজ an enzyme, that is urease enzyme, which break down the urea, and the byproduct of urea is ammonia and carbon dioxide. This ammonia is alkaline in nature, and which কি করে যেটা, and which become acidic environmentটাকে সে alkaline environmentে সে মানে কনভার্ট করে দেয়, স্টোমাকের যে পিএইচ সেটাকে সে নিউট্রালাইজ করে দেয়। হ্যাঁ, নিউট্রালাইজ করে দিয়ে এটাকে অ্যাসিডিক অ্যালকালাইন এনভায়রনমেন্টে পরিণত করে, এবং এইভাবে করে কি করে যে এই ডিস্টোর্টেড করে দেয় এপিথেলিয়াম গুলোকে, করে এখানে পেপটিক আলসার ডেভেলপ করে, আলসারেশন ডেভেলপ করে। তো এখানে যেটা আমরা বলি যে পেপটিক আলসারটার জন্য আর কয়েকটা কম্বাইন্ড কতগুলো ইফেক্ট থাকে। একটা কি, এক নাম্বার 1, তাহলে কি কি ফ্যাক্টর, তাহলে কম্বাইন্ড ইফেক্ট কি কি কাজ করে, একটা হলো যে সে রিলিজ করে হলো ইউরিয়েজ এনজাইম, এই ইউরিয়েজ এনজাইমের জন্য সে কি করে, যে অ্যামোনিয়া প্রডিউস করে, যে দিস অ্যামোনিয়া তারপরে তোমার কি করে, এটা ডিস্ট্রয় করে দেয় এপিথেলিয়ামকে, দে ইনভেড দ্য এপিথেলিয়াম। আর আরেকটা কি, এই ব্যাকটেরিয়া ইটসেলফ, এটা একটা প্রপার্টির মধ্যে বলতে ভুলে গেছি, এটা কিন্তু একটা মোটাইল ব্যাকটেরিয়া। হ্যাঁ, though it is motile but that can invade the epithelium
and causes damage. ঠিক আছে, এটা হলো নাম্বার 2। তাহলে একটা যে সে কি প্রডিউস করে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা কি করে which causes damage of the stomach mucosal epithelium, and they also, though it is motile, number 2, though it is motile, that can invade epithelium of the stomach, number 2. এবং number 3 কি, it release endotoxin, and number 4 it also release exotoxin. So these 4 effects combinedly causes peptic ulcer. ঠিক আছে, এই কয়েকটা জিনিস জানতে হবে তোমাদের, বুঝা গেছে? এখন আমরা চলে যাই কিসে, তো এই পেপটিক আলসার ডিজিজে যদি হয় তাহলে আমাদের কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। বলে যে অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, এবং অ্যাবডোমিনাল পেইন হয়, অনেক সময় ভমিটিং হয়, তারপরে অনেক সময় ব্লিডিং নিয়ে প্রেজেন্টেশন করে, যেমন হেমাটেমেসিস, মেলানা, এগুলো নিয়েও পেশেন্টরা আসে। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজের পেশেন্টরা। তো কি অ্যাবডোমিনাল পেইন, তারপর আমাদের আসে হলো আর কি নিয়ে, আর হলো অনেক সময় ব্লিডিং নিয়েও প্রেজেন্ট করতে পারে। ঠিক বোঝা গেছে? এখন আমরা এটা কি ট্রিটমেন্টটা কি, সরি ট্রিটমেন্ট আগে না, আমরা এখন এটা ইয়ে করবো কি ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিসে আমরা কি করি, এটার কয়েকটা টেস্টের মধ্যে কয়েকটা ভাগ আছে। তো আমরা প্রথমে যেটা বলি যে নন ইনভেসিভ প্রসিডিউর, নাম্বার 1 হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিউর। এই নন ইনভেসিভ প্রসিডিউরে আমরা কি করি, যে টেস্টটা করি প্রথমে সেটা হলো কি ইউরিয়া ব্রেথ টেস্ট। ঠিক আছে, বুঝা গেছে? ইউরিয়া ব্রেথ টেস্ট। এই ইউরিয়া ব্রেথ টেস্টে আমরা কি করি, পেশেন্টকে আমরা কি করি রেডিও অ্যাক্টিভ ইউরিয়া এটা পেশেন্টকে খাওয়াই দেওয়া হয়, ইনজেস্ট করে দেওয়া হয়। তো পেশেন্ট যখন রেডিও অ্যাক্টিভ ইউরিয়া ইনজেস্ট করে, তখন এই রেডিও অ্যাক্টিভ ইউরিয়ার এই ইউরিয়া যদি হেলিকোব্যাক্টার পাইলোরি, ইফ হেলিকোব্যাক্টার পাইলোরি প্রেজেন্ট ইন দিস পেশেন্ট, দেন কি হবে, এই ইউরিয়াটাকে ব্রেকডাউন করে দিবে ইউরিয়াস এনজাইম, তাই না? যেহেতু ও তো ইউরিয়াস প্রডিউস করে, তো এই ইউরিয়াস তখন কি করে, এই ইউরিয়াটাকে ব্রেকডাউন করে অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ব্রেকডাউন করে এটা তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড যেটা এই ব্রেথের মাধ্যমে যে আসে, সেটাই আমরা তখন কি রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইড থেকে মেজার করি। এটাই হলো ইউরিয়া ব্রেথ টেস্ট। বুঝা গেছে ইউরিয়া ব্রেথ টেস্টটা তাহলে প্রসিডিউর? আমরা হ্যাঁ বলতেছি, আমরা পেশেন্টকে কি করি, রেডিও অ্যাক্টিভ ইউরিয়া এটা হলো ইনজেস্ট করে দিই, হ্যাঁ, পেশেন্টকে খাওয়াই দিই। পেশেন্টকে খাওয়াই দেওয়ার পরে রেডিও অ্যাক্টিভ ইউরিয়া দিলে কি হবে, পেশেন্টের যদি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থাকে, তখন কি হবে, এই হেলিকোব্যাক্টার পাইলোরি কি করে, আমরা প্যাথোজেনেসিসে বলছি না, এটা ইউরিয়াস এনজাইম রিলিজ করে, ওই ইউরিয়াস তখন এই ইউরিয়াকে ব্রেকডাউন করে অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড যখন ব্রেথের মাধ্যমে আসে, এটা কি রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইড, তাই না? এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ ইউরিয়া ছিল, এটাকে ভেঙে যে বাই প্রোডাক্টটা হয় সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, এবং এই রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইডটাই তখন আমরা কি করি, মেজার করি। হ্যাঁ, এটা নিয়ে এটাকেই বলে ইউরিয়া ব্রেথ টেস্ট। ঠিক আছে, বুঝা গেছে? তো এই হলো আমাদের ইউরিয়া ব্রেথ টেস্ট, মানে ব্রেথের মধ্যে আমরা কিভাবে ওই যে কার্বন ডাই অক্সাইডটা মেজার করি, ইউরিয়া ভেঙে কার্বন ডাই অক্সাইড হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা ব্রেথের মধ্যে মেজারমেন্ট করি। বুঝা গেছে? এখন আমরা যেটা ইউরিয়া ব্রেথ টেস্ট গেল একটা, আর আরেকটা কি করি, স্টুলে আমরা কি দেখি, অ্যান্টিজেন ডিটেকশন করি। ঠিক আছে, এই অ্যান্টিজেন ডিটেকশন করি ফর এইচ পাইলোরি, এবং এটা এবং বোথ ফর ডায়াগনস্টিক অ্যান্ড প্রগনোস্টিক পারপাসে আমরা ইউজ করি। ঠিক আছে, স্টুলে যে আমরা অ্যান্টিজেনটা দেখি, এটা আমরা ফর ডায়াগনস্টিক অ্যান্ড বোথ ফর ডায়াগনস্টিক অ্যান্ড হলো প্রগনোস্টিক পারপাসে কেন বলতেছি, কারণ হলো যে আমরা যে ট্রিটমেন্টটা যে শুরু করি, যে এই অ্যান্টি এইচ পাইলোরি ট্রিটমেন্ট যে শুরু করি, তো এইচ পাইলোরি থেরাপি যখন আমরা শুরু করি, অ্যান্টি এইচ পাইলোরি থেরাপি, তখন কি হয়, এই যে এইচ পাইলোরি কিন্তু তখন স্টুলের মধ্যে দিয়ে এলিমিনেট হয়। ঠিক আছে, এই তো তাহলে আমরা যখন এটা কনফার্ম হয়ে যেতে পারি যে ট্রিটমেন্টে কাজ হচ্ছে, বুঝা গেছে, যে তার জন্য এটা স্টুল দিয়ে এটা রিলিজ হচ্ছে, তখন এই জন্য এটা বলা হচ্ছে বোথ ফর ডায়াগনস্টিক অ্যান্ড প্রগনোস্টিক পারপাস। আর আরেকটা কি আছে নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে, তাহলে আমরা কি কি পাইলাম, একটা ইউরিয়া ব্রেথ টেস্ট পাইলাম, একটা আমরা স্টুলে করলাম অ্যান্টিজেন ডিটেকশন, আর আরেকটা করে কি ইউরিনে আমরা অ্যান্টিবায়োটিক ডিটেকশন করতে পারি। বুঝা গেছে? এই তিনটা হলো নন ইনভেসিভ প্রসিডিউরে। এখন আমরা চলে যাব কি নাম্বার 2,
লেস ইনভেসিভ প্রসিডিউর। লেস ইনভেসিভ প্রসিডিউর যেটা কি, এটা আমরা যে ব্লাড নেই, পেশেন্টের ব্লাড নেই, পেশেন্টের ব্লাডে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি, ঠিক আছে, অ্যান্টিবডি ডিটেকশন করি, ডিটেকশন অফ অ্যান্টিবডি ইন ব্লাড which is in the less invasive procedure. এখন আমরা আর কি, এখন আমরা চলে যাব কি ইনভেসিভ প্রসিডিউর। এন্ড ইনভেসিভ প্রসিডিউরে আমরা কি করি, এখানে ওই যে আলসার যে জায়গাগুলো ছিল সেই আলসার থেকে আমরা বায়োপসি নেই, ওই এন্ডোস্কোপি আছে, এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে চলে আসি। এই বায়োপসিটা তখন আমরা কি করি, বায়োপসিটাকে নিয়ে তখন আমরা এটাকে বায়োপসি থেকে আমরা গ্রাম স্টেন করি, স্মিয়ার তৈরি করি, স্মিয়ার দেন উই গ্রাম স্টেন করি, তারপরে আমরা দেন নেক্সট স্টেপ হচ্ছে কি গ্রাম স্টেন। এই গ্রাম স্টেনে তখন আমরা কি পাবো, গ্রাম স্টেনে দেখবো হচ্ছে গ্রাম নেগেটিভ কার্ভড ব্যাসিলাই। বুঝা গেছে? তাহলে আমরা কি ইনভেসিভ প্রসিডিউরে কি করলাম, এই যে স্টোমাকে যে আলসার আছে সেই আলসার থেকে আমরা বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে নিই। বুঝা গেছে? সেই বায়োপসি ম্যাটেরিয়ালটা তারপর আমরা কি করি, একটা স্মিয়ার প্রিপারেশন করি, দেন স্মিয়ারটাকে আমরা প্রিপারেশন করার পর আমরা গ্রাম স্টেন করবো। মানে এটা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই জন্য আমরা আন্ডার মাইক্রোস্কোপে তখন কি দেখি, এটা গ্রাম নেগেটিভ কার্ভড ব্যাসিলাই। এখন আমরা কি করবো, কি আমাদের স্টেন করা হয়ে গেল, তারপর নেক্সট প্রসিডিউর কি কালচার। তো এটাকে আমরা একটা কালচার করি, একটা স্পেসিফিক এর জন্য একটা সিলেক্টিভ মিডিয়া আছে, এই মিডিয়াটার নাম হলো কি স্কিরোস মিডিয়া। স্কিরোস মিডিয়া, SKIRROWS, স্কিরোস মিডিয়া। হ্যাঁ, এই স্কিরোস মিডিয়াটা কিভাবে করে, এটা হলো যে ব্লাড আগার মিডিয়া অথবা চকলেট আগার মিডিয়ার সাথে আমরা কি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, ইনকর্পোরেট করে দিই অ্যান্টিবায়োটিক, তখন এটা সিলেক্টিভ হয়ে যায় ফর হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য। বুঝা গেছে? এইভাবে আমরা এটাকে সিলেক্টিভ তৈরি করি। এটা আমরা এই যে ক্যাম্পাইলোব্যাক্টার জেটুনির জন্য এই মিডিয়াটা ইউজ করা হয় এবং হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য ইউজ করা হয়। তাহলে কি স্কিরোস মিডিয়া, যেটা আমরা ব্লাড আগার অথবা চকলেট আগার মিডিয়ার সাথে অ্যান্টিবায়োটিক অ্যাড করে দেই, তখন এটা হয়ে যায় কি আমার সিলেক্টিভ ফর এইচ পাইলোরি। তো এই অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য কি হয়, যে এটা ইনহিবিট করে আদার ব্যাকটেরিয়া গুলোকে, কিন্তু এইচ পাইলোরিটা হলো তোমার হচ্ছে যে গ্রো করে। এই যেমন ন্যালিডিক্সিক অ্যাসিড আছে, ন্যালিডিক্সিক অ্যাসিড এখানে অ্যাড করা হয়, ঠিক আছে। এখন এটার কন্ডিশনটা কি, যেহেতু এরা মাইক্রো অ্যারোফিলিক, তাহলে আমার এই মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশনে এটাকে আমার কালচারটা ইয়ে করতে হবে, ইনকিউবেট করতে হবে। বুঝা গেছে? এবং এর গ্রোয়িং টেম্পারেচার কি 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা 3 থেকে 6 দিন লাগে কালচারে গ্রোথ আসতে। বুঝা গেছে? আর মোস্ট স্পেসিফিক তারপরে লাস্ট টেস্ট কি পিসিআর টেস্ট, এটা হলো মোস্ট স্পেসিফিক টেস্ট। তাহলে বুঝা গেছে আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিসটা। ল্যাবরেটরি ডায়াগনোসিসে তাহলে আমরা 3 রকম ভাবে করতে পারি, একটা হলো নন ইনভেসিভ, লেস ইনভেসিভ এন্ড ইনভেসিভ প্রসিডিউর, এন্ড লাস্টলি কি পিসিআর। হ্যাঁ, পিসিআর দেখে তো আমরা ডিএনএ ডিটেকশন করব। হ্যাঁ, আর যেটা যে নন ইনভেসিভ প্রসিডিউর, এর মধ্যে কি কি আছে, ইউরিয়া ব্রেথ টেস্ট, আমরা স্টুলে দেখবো অ্যান্টিজেন দেখবো, আর ইউরিনে অ্যান্টিবডি ডিটেকশন করব। আর লেস ইনভেসিভ প্রসিডিউরে কি আমরা ব্লাডে অ্যান্টিবডি ডিটেকশন করব। আর ইনভেসিভ প্রসিডিউরে আমরা কি করি, ইনভেসিভ প্রসিডিউরে আমরা এখানে বায়োপসি ম্যাটেরিয়াল, ইনভেসিভ মানে কি, যখন বডি আমরা যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিতরে ঢুকে আমাদের যখন ক্যাভিটিতে চলে যায়, সেখান থেকে আমরা নিয়ে আসি, এটাকে বলে ইনভেসিভ, তাই না? এই ইনভেসিভ প্রসিডিউরে আমরা হলো যে বায়োপসি ম্যাটেরিয়ালটা নিয়ে নিই এন্ডোস্কোপির মাধ্যমে, এন্ডোস্কোপি করলেও কিন্তু আমরা আলসার কোথায় কোন পজিশনে আছে এন্ডোস্কোপি করেও কিন্তু আমরা বুঝতে পারি, আলসারের সাইটটা কোথায়, সবকিছু বোঝা যায়। এবং আমরা এট দ্য সেম টাইম আমরা কি করি, বায়োপসি ম্যাটেরিয়াল নিয়ে চলে আসি, তখন এই বায়োপসি ম্যাটেরিয়াল দিয়ে আমরা গ্রাম স্টেন করি। গ্রাম স্টেন করলে আমরা তখন বুঝতে পারি যে এটা কোন গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তারপর আমরা কি করব, কালচার করব। কালচার আমরা কিসে করব, স্কিরোস মিডিয়া। এন্ড লাস্টলি আমরা কি করব, লাস্টলি আমরা পিসিআর করব। বুঝা গেছে? এখন আসি আমরা এটা ট্রিটমেন্টে। তো ট্রিটমেন্ট যেটা আমরা কি করি, যে আমরা সবাই জানি একটা কি ট্রিপল থেরাপি এর নাম আমরা শুনছি না? ট্রিপল থেরাপি, এইচ পাইলোরি ইরাডিকেশনের জন্য আমরা আমরা কি করি, ট্রিপল থেরাপি দেই। ট্রিপল থেরাপিতে আমরা কি কি জিনিস আছে, ট্রিপল থেরাপিতে হলো আমার পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর একটা থাকে। হ্যাঁ, এটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা আমরা ওই যে ওমিপ্রাজল বলি, ওমিপ্রাজল গ্রুপ, হ্যাঁ এই গ্রুপের আর কি প্রোটন পাম্প ইনহিবিটর।
আর কি আমরা কি অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক আমরা মেট্রোনিডাজল, অ্যামক্সিসিলিন মেট্রোনিডাজল, অবশ্যই মেট্রোনিডাজল শুধু একটাই দিব না, কারণ আমাদের আর কি হয়, অ্যামক্সিসিলিন। হ্যাঁ অ্যামক্সিসিলিন দিতে পারি, টেট্রাসাইক্লিন দিতে পারি। হ্যাঁ, এই মেট্রোনিডাজল অবশ্যই দিতে হবে। আর তার সাথে কি আমরা এডিশন অ্যাড করব কি অ্যামক্সিসিলিন অর টেট্রাসাইক্লিন অর ক্লাইট্রোমাইসিন, এই তিনটার মধ্যে একটা। হ্যাঁ, তাহলে কি একটা মেট্রোনিডাজল এন্ড প্লাস অ্যামক্সিসিলিন অর টেট্রাসাইক্লিন অর ক্লাইট্রোমাইসিন। আর আরেকটা আমরা কি নাম্বার 3 বিসমাথ সল্ট। এই মোট আমরা এই তিনটা জিনিস দিয়ে আমরা বলতেছি ট্রিপল থেরাপি। বুঝা গেছে? তাহলে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, 2 নম্বর হলো কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আমরা এখানে কি দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, একটা হলো মেট্রোনিডাজল এবং তার সাথে কি আইদার অ্যামক্সিসিলিন অর টেট্রাসাইক্লিন অর ক্লাইট্রোমাইসিন। এন্ড নাম্বার 3 যেটা, সেটা আমরা কি বিসমাথ সল্ট। এই হলো আমার ট্রিপল থেরাপি। এবং ট্রিপল থেরাপি ডিউরেশনটা আমরা কতদিন দিব? 14 ডেজ। ঠিক আছে, 14 ডেজ আমরা এর হলো ট্রিটমেন্টের জন্য লাগবে আমার ডিউরেশন। এখন যেটা যে আমি ওই যে এই যে ডিজিজ করে, একটা হলো কি পেপটিক আলসার ডিজিজ করে বললাম, গ্যাস্ট্রাইটিস করে, আর কি কার্সিনোমা, আর একটা কি লিম্ফোমা করে। হ্যাঁ, মল্ট, এটাকে কি বলতেছে মিকোজাল অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু, এটা লিম্ফোমা। তো এটা কি বি সেল একটা টিউমার। বুঝা গেছে? তো এখানে যখন ক্রনিক ইনফ্লামেশন, এটা আবার কোথায় হয়? ওই স্টোমাকের ওয়ালেই হয়। হ্যাঁ, যখন এইচ পাইলোরি ইনফেকশনটা ক্রনিক ইনফ্লামেশন করে, এইচ পাইলোরি অনেকদিন যাবত থাকে এবং ইনফ্লামেশন করে, ইন দ্যাট টাইম ওই বি সেল প্রলিফারেশন হয়ে যায়। হ্যাঁ, within that time B cell due to proliferation of the B cell, এই মিকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমাটা ডেভেলপ করে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে মিকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমা, এটা আমাদের একটা বি সেল লিম্ফোমা, বি সেল একটা টিউমার। যখন ক্রনিক ইনফ্লামেশন হয় বাই এইচ পাইলোরি, দেন বি সেল প্রলিফারেশন হয়, তখন আমরা এই টিউমারটা দেখতে পাই। তো এই মোটামুটি আমাদের গেল হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে। এখন আমরা ওই যে ইয়েটা পড়বো একটু, ক্যাম্পাইলোব্যাক্টার। তো ক্যাম্পাইলোব্যাক্টার হেলিকোব্যাক্টার একই রকম মোটামুটি। এদের হলো, এটাও হলো যে তোমার একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এটা কি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এটার শেপও একই রকম, কার্ভ ব্যাসিলাই। অনেক সময় এটা এস শেপেড হয়, কমা শেপেড হয়। হ্যাঁ, তারপরে এটাও হলো যে এটা মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশনে এটা হলো গ্রো করে। হ্যাঁ, এবং এর কিন্তু আছে, এই হলো আমার ক্যাম্পাইলোব্যাক্টার হচ্ছে কি দুই ধরনের, একটা ক্যাম্পাইলোব্যাক্টার জেজনি আর একটা হলো ক্যাম্পাইলোব্যাক্টার ইন্টেস্টিনালিস, মানে দুইটা টাইপ। ক্যাম্পাইলোব্যাক্টার জেজনি যেটা, সেটার জন্য টেম্পারেচার গ্রো করতে টেম্পারেচার লাগে 42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর ক্যাম্পাইলোব্যাক্টার ইন্টেস্টিনালিস যেটা, সেটা কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্রো করে না, ওটা টেম্পারেচার কম লাগে, ওটা লাগে অ্যাবাউট 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই হলো মোটামুটি প্রপার্টি। এবং এই ক্যাম্পাইলোব্যাক্টারটা কি ডিজিজ করে? এটা কি করে? এন্টারোকোলাইটিস। হ্যাঁ, তো দুইটা যেহেতু টাইপ বললাম, একটা হলো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি আর একটা ক্যাম্পাইলোব্যাক্টার ইন্টেস্টিনালিস। তো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি যেটা, সেটা কি করে? এন্টারোকোলাইটিস, ইউজুয়ালি ইন দ্য চিলড্রেনে যেটা বেশি হয়। আর ক্যাম্পাইলোব্যাক্টার ইন্টেস্টিনালিস যেটা, সেটা কি করে? এটা হলো যে ব্যাকটেরিয়ামিয়াটা করে বেশি আর কি। হ্যাঁ, দুইটা। তো এটা যেহেতু আমরা বললাম যে যেহেতু এটা এন্টারোকোলাইটিস করতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটার মোড অফ ট্রান্সমিশনটা হলো কি, এটা হলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়। হ্যাঁ, যখন ফুড এবং ওয়াটার কন্টামিনেটেড হয় উইথ অ্যানিমাল ফিসেস এর মাধ্যমে, তখন সেটা ওই দেখা যায় যে ফুড এবং ওয়াটার কন্টামিনেট ফুড এবং ওয়াটারের মাধ্যমে এটা হলো যে ট্রান্সমিশনটা হচ্ছে হিউম্যানে। বুঝা গেছে? তো বিশেষ করে কোন কোন ফুড দিয়ে হয়, যে মিট, তারপর পোল্ট্রি মিট, এই তারপর আনপাস্টুরাইজ মিল্ক, এইগুলোতে ফিসেস যদি ইয়ে হয়ে যায়, কন্টামিনেশন হয়, তখন এই আমাদের এই ইয়েটা ট্রান্সমিশন হয়, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিটা। হ্যাঁ, তো এখন যেটা যে তাহলে কি কি আমি ক্রাইটেরিয়া প্রপার্টি গুলা বললাম। এটা হলো কি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা হলো তোমার, এটা হলো যে কি শেপটা কিরকম, কার্ভ রড একটা বেসিলাই, এস শেপেড হতে পারে, কমা শেপেড হতে পারে, মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশনে এটা গ্রো করে। আর হলো এটা কি করে? এন্টারোকোলাইটিস করে, মাইক্রোব্যাক্টার কি বলে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি।
and Campylobacter intestinalis যেটা সেটা কি করে, সেটা করে ব্যাকটেরিমিয়া। আর এই Campylobacter জেজুনি ইনফেকশনটা আবার অনেক সময় কি থাকে, দে অ্যাসোসিয়েটেড উইথ ওই তোমার কিছু অটোইমিউন ডিজিজ, যেমন হলো গুলেনবারি সিনড্রোম, হ্যাঁ, এবং কি করে যে রিটার সিনড্রোম, দে আর অ্যাসোসিয়েটেড উইথ গুলেনবারি সিনড্রোম, রিটার সিনড্রোম, আর হলো যে আর্থাইটিস, এইগুলো ডিজিজের সাথে তারা ইয়ে করে, মানে আফটার Campylobacter ইনফেকশন দে মে অ্যাসোসিয়েটেড উইথ দিস ডিজিজ, অটোইমিউন ডিজিজ। তো ওই গুলেনবারি সিনড্রোমটা বলে যেটা যে আপনার এই Campylobacter জেজুনির এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায় সেটা ওই একটা ক্রস রিয়াকশন করে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক জায়গায় হয়। হ্যাঁ, ক্রস রিয়াকশনের কথা তোমরা অনেক জায়গায় শুনছো, এরকম ক্রস রিয়াক্টিং অ্যান্টিবডি। ওই তোমরা ওই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়ছো না, রিউমেটিক ফিভার, হ্যাঁ, এই ডিজিজ গুলোতে হয় না ওই যে সার্কুলামা অফ দ্য হার্ট মাসেলের সাথে যে অ্যান্টিজেনিক সিমিলারিটির কারণে ক্রস রিয়াক্টিং একটা ক্রস রিয়াকশন হয় অ্যান্টিবডির সাথে। তো এরকম আর কি অনেক জায়গায় আছে এরকম। তো এরকম Campylobacter জেজুনি ইনফেকশন হয়ে গেলে এই অ্যান্টিবডিটা তখন কি করে, ক্রস রিয়াক্ট করে উইথ দ্য নিউরনের সেলগুলোর সাথে। তো তখন এই গুলেনবারি সিনড্রোমটা ওই তখন ডেভেলপ করে। তো এই মোটামুটি একটু এরকম জানলেই হবে। তো আমাদের যেটা যে এখন যেটা আমাদের যে ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা যাই, এটা খুব বেশি যে আমার খালি একটু অল্প একটু জিনিস জানলেই হবে, খুব বেশি জানার দরকার নেই। আর যেটা এখানে যে আমরা এখানে যেহেতু আমাদের ইয়ে হচ্ছে এন্টারোকোলাইটিস, তো আমাদের স্যাম্পল সাধারণত কি হবে, স্টুল, তাই না? আমরা স্যাম্পল কে নিব, স্টুল স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে আমরা কি করব, এটা গ্রাম স্টেন করব। তো গ্রাম স্টেন করলে আমরা কি পাবো, এটা হলো যে গ্রাম নেগেটিভ রডস, এটা দেখতে পাবো যে একটা কার্ভ রড অথবা কমা শেপের বেসিল, এটা আমরা দেখতে পাবো। তারপরে কি কালচার, নাম্বার 2 হলো কি কালচার। তো কালচার আমরা কোথায় করব, ওই বললাম যে এটার জন্য স্পেসিফিক মিডিয়া, স্কুরোস মিডিয়া, এখানে আমরা ওই ব্লাড আগার মিডিয়ার সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। হ্যাঁ, তো দেখা যায় যে আমার Campylobacter জেজুনি যেটা, সেটা কিন্তু ওই যে ন্যালিডিক্সিক অ্যাসিড দেওয়া হয়, তো ওই ন্যালিডিক্সিক অ্যাসিডে এরা কিন্তু সেনসিটিভ। আর Campylobacter intestinalis যেটা, সেটা কিন্তু ন্যালিডিক্সিক অ্যাসিডে রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে পারি Campylobacter জেজুনি আর ইন্টেস্টিনালিস এর মধ্যে। আর Campylobacter জেজুনি যেটা আমি তো বলছি, কালচার করলে অবশ্যই এটাকে মাইক্রো অ্যারোফিলিক, যেহেতু তো মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশন লাগবে, অ্যাবাউট 5 to 10% অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগে, 5% অক্সিজেন এন্ড আর টেম্পারেচার লাগে 10%, 5% অক্সিজেন এন্ড 10% কার্বন ডাইঅক্সাইড, মানে মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশন। আর টেম্পারেচার যেটা যে আমার Campylobacter জেজুনির জন্য, সে কিন্তু গ্রো করে অ্যাবাউট 42 ডিগ্রি সেলসিয়াসে। আর Campylobacter intestinalis যেটা, সেটা কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসে গ্রোথ আসে না, এটার জন্য লাগে কত, এই 25 ডিগ্রি সেলসিয়াস। এই আর আমরা কি করব, স্টুলের আর কি আমরা কি করতে পারি, আর পিসিআর, এই মোটামুটি আমাদের টেস্ট। হ্যাঁ, বুঝা গেছে? তো এই মোটামুটি আমাদের তাহলে ব্যাকটেরিওলজি কিন্তু শেষ। হ্যাঁ, বুঝা গেছে? সব অর্গানিজম মোটামুটি পড়া আমাদের শেষ হয়ে গেল। আমি এই কয়টা চ্যাপ্টারে ইয়ে করছিলাম, বাকি ছিল মনে হয় এই কয়টা চ্যাপ্টার পড়াই দিলাম। এখন যেটা যে তোমাদের তো ক্লাস মানে এই মেডিকেলে ডিরেক্টলি ক্লাস কবে থেকে হবে এরকম কোনো ইয়ে পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে, নোটিশ এরকম এখন পর্যন্ত কিছু আসেনি না? কারণ আমরা তো এখনো পিক পিরিয়ডে আছি অবশ্য, এখন অনেক করোনা কেস। এখন মানে যতটুকু তাও ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে যে মার্চের দিকে, ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে হয়তোবা সবকিছু খুলে যাবে, যেভাবে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আর কি পাচ্ছি। হ্যাঁ, তো ফেব্রুয়ারি মার্চ নাগাদ আর কি। তো যাই হোক, তখন হয়তো তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারবো, এবং আইটেম এগুলো সাধারণত আইটেম পরীক্ষা না দিলে, এই টার্ম ফাইনাল গুলো না দিলে, আসলে অ্যাসেসমেন্ট না দিলে ইমপ্রুভমেন্ট আসলে বাসায় বসে বসে হয় না। এখন যেহেতু আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছি, পুরো ওয়ার্ল্ড, আমরাই শুধু না, পুরো ওয়ার্ল্ডে একই অবস্থা, বাসায় বসেই এখন যতটুকু আমাদের, তারপরে যে অনলাইন ক্লাস গুলো হচ্ছে, এটা একটা অনেক বড় বেনিফিট, তাই না? তো যাই হোক, তোমরা কিন্তু মানে এই মানে সময়গুলো মানে একটু কাজে লাগাবা, যেটুকু আমরা পড়ানো হয় ক্লাসগুলো, পরীক্ষা যেহেতু হচ্ছে না, আইটেম যেহেতু দিতে পারছো না, নিজেরাই কিন্তু বাসায় পড়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা তো মোটামুটি সবাই মনে হয় বাসায়, না? কেউ তো হোস্টেলে তো কেউ নাই নাকি? আছে ম্যাডাম, হোস্টেলেও আছে কিছু। হোস্টেলও আছে?
উম, আচ্ছা আচ্ছা। হোস্টেলে এখানে খাওয়া দাওয়া করতেছো কোথায় তোমরা? ইয়ে চালু আছে তোমাদের হোস্টেলে ক্যান্টিন? জি ম্যাডাম, মোটামুটি খোলা আছে সবকিছু। তাই হোস্টেলে ক্যান্টিন চালু? ক্যান্টিনটা বন্ধ ছিল, বাইরের মানে আশেপাশে এগুলো খোলা আছে। মানে বাইরে থেকে খাওয়া দাওয়া চলে, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি এইটাই। আর তাহলে তোমরা এরপরে আমি ভাইরোলজি পড়াবো, ওই যে জেনারেল ভাইরোলজি, যে ল্যাবরেটরি ডায়াগনোসিস। এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস কি স্যার পড়াইছে না পড়ানো হয়ে গেছে? জি ম্যাম, পড়ানো হয়ে গেছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে মনে হয় অ্যান্টিভাইরাল ড্রাগটা আছে, ওইটা পড়াবো আমি আর কি। আর কি কি যেন চ্যাপ্টার আছে, আচ্ছা ওইগুলো আমি পড়াই দেবো। কোনটা কোনটা ব্যাসিলাস বাকি আছে? ও ব্যাকটেরিওলজি না, এটা ব্যাসিলাসটা স্যার পড়াবে, স্যার। বর্ডেটেলা ব্রুসেলা এটা বেশি লাগে না, ব্যাসিলাসটা লাগবে। ব্যাসিলাসটা স্যারই পড়াইতে চাইছে। হ্যাঁ, তোমাদের ক্লস্ট্রিডিয়াম পড়াইছে না? জি ম্যাম, ক্লস্ট্রিডিয়াম পড়াইছে। জি ম্যাম, স্যার পড়াইছে। ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, ওই আর এটাই অ্যারোবিক। ওই তোমার স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া তো ক্লস্ট্রিডিয়াম আর হলো ব্যাসিলাস। এই জন্য ওই ওই দুইটা স্যার নিয়ে নিছেন, স্যারই ক্লাস নিবে। আমাকে বলছে স্যার ব্যাসিলাসটা স্যার নিবে। হ্যাঁ, স্যার এসে নিয়ে নিবে। ঠিক আছে, ওইটা স্যারই পড়াই দিবে। তো যাই হোক, আজকে যেগুলো পড়াইলাম এই দুইটা খুব ছোট ছোট পড়ে নিবা তোমরা। এই মোটামুটি এইটুকু, এর চেয়ে বেশি আর লাগবে না। আর হেলিকোব্যাক্টার পাইলোরিটা বেশি ইম্পর্টেন্ট, ক্যাম্পালোব্যাক্টার অত বেশি ইয়ে না। তো হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা, ওই যে বললাম ল্যাব ডায়াগনোসিসটা একটু ভালো করে, প্যাথোজেনেসিস, ল্যাব ডায়াগনোসিস আর কি কি ডিজিজ করে, বুঝে গেছে? এই জিনিসগুলো ভালো করে একটু করে নিতে হবে। আজকে ক্লাস মোটামুটি শর্টই। এরপরে আমি দেখি শনিবারে মনে হয় স্যার ক্লাস নেবেন। আমি তোমাদেরকে জানাই দিব, হ্যাঁ, কবে ক্লাস নেব আগামী সপ্তাহে বলে দিব। তো ঠিক আছে, কারো বুঝতে তো অসুবিধা নেই। আর তোমরা হলো যে পার্টিসিপেন্ট এত কম থাকতেছে কেন? এতগুলো স্টুডেন্ট কিন্তু ক্লাস করতেছো না, তাহলে কেমন করে হবে? বাকি ফ্রেন্ডদের সাথে তোমাদের যোগাযোগ আছে না? জি ম্যাডাম আছে। হ্যাঁ, সবাইকে ক্লাসে আসতে বলবা, ক্লাসগুলো করো। কারণ এতদিন বাসায় বসে আছো, আবার কতদিনে ক্লাস খুলবে, ক্লাস হবে। আর ক্লাসে যখনই চলে আসবে, কারণ এখন আমাদের নোটিশই যে আমরা অনলাইনে ক্লাস নেব, তাই না? অনলাইনে ক্লাস নিচ্ছি। এখন দেখা যাবে যে তখন ক্লাস, যখন আমাদের কলেজ খুলবে, কলেজ খুলে ওপেন হয়ে গেলেই দেখা যাচ্ছে যে পরীক্ষা নিতে হবে, বুঝেছ? আর কোনো টাইম নেই, আর কোনো ক্লাসও নেওয়ারও আর সুযোগ নাই ওভাবে। তো টাইম তো থাকবে না, ওই পরীক্ষা নিতে হবে। হয়তো আমরা রিভিশন ক্লাস হয়তো গিয়ে লাস্টে প্রফের আগে দিয়ে হয়তো বা নিতে পারবো। এইবার সুযোগ হবে কিনা সেটাও জানি না। এই জন্য তোমাদেরকে হলো যে এইটা ভালোভাবে ক্লাসগুলো এর মধ্যে সবাইকে পার্টিসিপেট করতে বলো। হ্যাঁ, অনলাইনে ক্লাস তো সবাই খুব মোটামুটি খুব ভালোভাবে ক্লাস হচ্ছে, পুরো ওয়ার্ল্ডেই এখন অনলাইন চলতেছে, বুঝা গেছে? আমার এই যে আমার বাচ্চা আছে, আমার মেয়েরও দেখি যে অনলাইনেই ক্লাস, ও সারাক্ষণ ওকে অনলাইনেই ক্লাস করতে হয়। হ্যাঁ, এরকম। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, হ্যাঁ সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন।